আমার শ্যামকন্যা। চিঠি কিভাবে লিখতে হয় তা আমি জানি না, শুধু জানি শেষ বয়সে যখন ভয়াবহ জ্বরে আক্রান্ত হয়ে বিছানায় শুয়ে থাকবো, তখন এক রবসা আমার মাথার পাশে বসে কাঁদবে, বাম হাতের উল্টো পিঠে চোখ মুছে আবার আমার কপালে জলপুটি দেওয়ায় মনোযোগ দিবে। কোনো এক সন্ধ্যায় হুট করে অফিস থেকে আসার পর আমার রাবসা তড়িৎ গতিতে আমার গরমে গামা গায়ে লেপটে যাওয়া শার্ট, বিশ্রী গন্ধ সব উপেক্ষা করে বুকে জড়িয়ে ধরবে। আমি তখন জোর গলায় বকুনি দিব। রাবসা খিলখিলিয়ে হেসে আরো শক্ত করে জড়িয়ে ধরবে। আচ্ছা শোন, এসব ভাবনা তুই একমাত্র পারিস পূরণ করতে। আমি বন্ধু হিসেবে এইটুকু আবদার তো করতেই পারি। বন্ধুর জন্য নাকি সবাই জীবন বাজিয়েও রাখতে পারে। তুই না হয় তোর জীবনটা সারা জীবনের জন্য দিয়ে দে। বিশ্বাস কর, আমি খুব যত্ন করে রাখবো। পুষ্পফুল, জানিস আমি না তোর কাছে ভীষণ ভীত। 5 থেকে 7টা লোকের মতো সামনে ভালোবাসি বলতে পারে না, প্রকাশও করতে পারে না, শুধু হাজারবার বলতে চাই বিয়ে করবি আমায়। ইতি, তোর ব্যক্তিগত আহমক। পুরোটা পড়েই মুখে হাসি ফুটে ওঠে। চিঠিটা দেখলে যে কেউই বলবে সারা রাত জেগে ভালোবাসার মানুষের জন্য মন উজাড় করা কথাগুলো গুটি কয়েক অক্ষরে লেখা। ওই দিন থেকেই মনের মাঝে একটু একটু করে ভালো লাগা হয়েছে মিরাজের প্রতি। রাতে ঘুমোতে যাওয়ার আগে প্রতিদিন বহুবার সেই চিরকুটটা পড়ে তবেই ঘুমাতে যায়। রাফসার এক সময় এসব কথা ভাবতেই বিরক্তিতে মনে হচ্ছে ওই নীল দিঘিতে গিয়ে ঝাঁপ দিতে পারলেই শান্তি পেত। আহাম্মক, ভালোবাসি সেটা বলতে এত কেন ভয়? সোজাসাপটা ভালোবাসি বললেই তো হয়। তা না কি ছাইপাশ বলার জন্য আমাকে এখানে ডেকে এনেছে কে জানে। ফোন করে বলা যেত না? একটা সময় পর রাফসা ওর দিকে তাকিয়ে দেখে মন খারাপ করে বসে আছে নীরবে, শুধু বাকি বাচ্চাদের মতো চিৎকার করে কান্নাকাটি করা। মিরাজের মুখ থেকে কথা বের করার জন্য বলল, কি ছিল বইয়ে? বললেই বল, না হলে উঠলাম, মাথা ব্যথা করছে, বাসায় যাব। কিছু না, থাক ওসব কথা। আগে বল, মাথা কি অনেক ব্যথা করছে? চল এখনই বাসে দিয়ে আসে। আগে বলবি না আমাকে, তাহলে তো আসতেই মানা করতাম। এরপর দুজনে উঠে যখন রাস্তায় আসলো, রাফসা দেখতে পেল ঝালমুড়ি বিক্রি করছে একটা ছেলে। মিরাজকে রাস্তায় দাঁড় করিয়ে দৌড়ে গিয়ে ঝালমুড়ি নিয়ে আসলো। সব ঝালমুড়ি নিজেই একা একা খেলো। মিরাজ এমন কাণ্ড দেখে বেশ বুঝতে পেরেছে সে ইচ্ছে করে এমন করলো। নিজের প্রতি হাজারটা গালি দিয়ে তবেই রিকশায় উঠল মিরাজ। সব অস্বস্তিকর পরিস্থিতিতে পড়ে এই রাফসা নামক মানুষটার সামনে থাকলেই কি করা উচিত কিছুই বুঝতে পারে না, সব থতমত ভাব হয়ে যায়। এদিকে রাফসা মনে মনে হাজার বাড়া ওড়ালো, আহাম্মকের আহাম্মক, এক মুঠ যে বাদাম কিনে দিবি তাও বুঝিস না গাধা। মেয়েরা কিসে ইমপ্রেস হয় সব কি তোকে আমি শিখিয়ে দেবো? একটু 20 টাকা গোলাপও তো আনতে পারতি, হতচ্ছাড়া বলদ। কেন যে আসতে গেলাম এই বলদের কথাই সারা রাত ভেবেছিলাম, কি আর কি হলো, মেজাজটাই চটে গেল। ভাবলাম কিছু বলবে, কিন্তু না, আজও ফলাফল শূন্য। প্রেমপত্র লেখার সময় মনে হয় মুখে খই ফুটেছিল। তুষার রুমেও উঁকি দিতে দেখতে পেল তুষি পড়ার টেবিলে 2 হাত ছড়িয়ে ছিটিয়ে ঘুমিয়ে আছে। পাশেই অবহেলায় বইগুলো খোলা অবস্থায় ওভাবেই পড়ে আছে। তুষার কিছুক্ষণ দরজার বাইরে তুষির কাণ্ড দেখলো। মাঝে মাঝে মশার কামড়ে নড়ে চড়ে আবার গভীর নিদ্রায় তলিয়ে যাচ্ছে। তুষার নিজে নিজেই হেসে নিয়ে অত্যন্ত সিরিয়াস ভঙ্গিতেই গম্ভীর হয়ে বলল, কিরে চুন্নি, পড়ার সময় কেউ এভাবে ঢুসে ঢুসে ঘুমায়? অবশ্য তোর দ্বারা সব কিছুই সম্ভব। পড়া চুন্নি কোথাকার। আসলে ভেবে দেখলাম তো চুন্নি নাম অনেক কিছুতে, যেমন পড়া চুন্নি, কাজ চুন্নি, মন চুন্নি। এ তো দেখি বিরাট সমস্যা। এতগুলো কথা শুনেও তুষি হালকা নড়ে আবারও পড়ে রইল। ওকে উঠতে না দেখে তুষার শয়তানি হাসি দিয়ে তুষির বাহু হালকা করে ধাক্কা দিতে দিতে উচ্চস্বরে বলে, তুষি উঠ, দেখ তোর চুলে তেলাপোকা। উঠ উঠ, গেল রে, তেলাপোকাটা একেবারে তোর নাকের ভিতর ঢুকে গেল। তুষি ভয়ে ধরপড় করে উঠে জোরে একটা চিল্লানি দেয়। ভয়ে তুষির মনে হচ্ছে এখনই ভিতর থেকে কলিজাটা বেরিয়ে আসবে। হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে। চেয়ার থেকে তড়িৎ গতিতে উঠেই তুষারকে শক্ত করে জড়িয়ে ধরে বরাদ্দ স্বরে বলে,
বাবা বাঁচাও তো তুষার ভাই। কোথায় তেলাপোকা? মরে গেলাম তুষার ভাই, ফেলে দাও প্লিজ, আমাকে বাঁচাও। এই বলেই তুষারের বুকের মাঝে গুটিসুটি মেরে পড়ে রইল। ভয়ে গলা শুকিয়ে এসেছে, উচ্চস্বরে কান্না করে দিল তুষি। তুষার কখনো ভাবেনি তুষি এতটা ভয় পাবে, আর জড়িয়ে ধরা তো দূরের কথা, এই প্রথম এমন স্পর্শ। বুকের ভেতরে মনে হচ্ছে ধুরুম ধারাম শব্দের হাতুড়ি পেটাচ্ছে, মনে হচ্ছে ভালো লাগার শিহরণ বয়ে যাচ্ছে সারা শরীরে। এ যে হৃদয়ে চৈত্রের খরার মতো এক পশলা বৃষ্টি। বড় একটা দম নিয়ে তুষারও নিজের দু হাতের বাঁধন শক্ত করলো। দেখে মনে হচ্ছে পারলে নিজের ভেতরে ঢুকিয়ে ফেলবে তুষিকে। চুলে পরপর দুইবার টুক টুক করে ঠোঁট ছুঁয়ে গাঢ় চুমু খেয়ে ক্ষীণ কণ্ঠে বলল, হ্যাঁ বাঁচাবো। আমি না বাঁচালে কে বাঁচাবে তোকে বলতো? তুষু শোন, তুই এভাবেই আমাকে ধরে রাখ। আমি দেখছি দুষ্ট তেলাপোকাটা কোথায় গেল। এত বড় সাহস তুষুর গায়ে টাচ করে। তুই কোনো চিন্তা করিস না, ওই বদ তেলাপোকাকে আমি নিজেই উচিত শিক্ষা দিব। শ্বশুরের মেয়েকে শুধু আমি টাচ করব, আর কেউ মাঝখানে আসলেই সোজা উপরে। তুষি ওইভাবেই ধরে রেখে হু হু করে কেঁদেই যাচ্ছে। ওর মনে হচ্ছে তুষার থাকলে কোনো ভয় নেই। এই সেই একমাত্র স্থান যেখানে খুব নিশ্চিন্তে থাকা যায়। চোখের পানি, নাকের পানি, তুষারের শার্ট একদম ভিজে একাকার। জোরে জোরে নাক টানছে তুষি, আর তুষার বুকে চোখ নাক, আর তুষারের বুকে চোখ নাক মুছছে। তুষার নাক কুচকালো, মনে মনে বলল, শালি একটু ভালোভাবে থাকবি না? রোমান্টিক মোমেন্টে সব অকাজ করিস। আনরোম্যান্টিক মহিলা, কি সব অসভ্যতা করছিস। আবার নতুন শার্ট দিলি একদম নষ্ট করে। নড়াচড়া করিস না তুষু, নড়লেই খপ করে তোর জামার ভিতর ঢুকে যাবে। তুই বরং চুপচাপ আমাকে জড়িয়ে ধরে রাখ। না তুষার ভাই, এসব বলো না, তুমি ফেলে দাও, আমার খুব ভয় করছে। হ্যাঁ, আমি তো তোর কাজের লোক, কামলা পেয়েছিস বিনা পয়সার। এরপর তুষার ওই মাথায় থুতনি ঠেকিয়ে ওভাবেই দাঁড়িয়ে রইল। অনেক সময় পর তুষির কান্না থেমে গেল। এরপর বলল, তুষার ভাই এখনো যায়নি? তুষিকে বোকা বানাতে পেরে উচ্চস্বরে হেসে দিল তুষার। বলল, কেমন দিলাম তুষু চুন্নি? দেখলি কিভাবে বোকা বানাতে হয়? তোকে বানানো তো আরো সহজ, কারণ তোর মাথায় ঘিলু টেলু কিচ্ছু নেই। কথাটি বলেই মাথা তুলেই বুঝলো তুষি একদম তুষারের বুকের মাঝে লেপ্টে আছে। এখন একদম বুঝে ফেলেছে সবকিছুই মূল ওই বন মানুষ। বুকে কিল ঘুষি দিতে দিতে সরে যেতে নিলেই তুষারের শক্ত বাঁধন থেকে নিজেকে ছাড়াতে পারল না তুষি। রাগে দুঃখে তুষারের গলা বরাবর নিজের দুই নখের দংশনে ছিন্ন ভিন্ন করে দিল। মুহূর্তেই তুষারের গলার আশেপাশে লাল বর্ণ ধারণ করলো। তুষার চোখ বন্ধ করে ব্যথা সংযত করে ধাক্কা দিয়ে দূরে সরিয়ে দিল তুষিকে। এরপর চেঁচিয়ে বলল, এটা কি করলি তুই? মাথা খারাপ হয়ে গেছে? বাইরে গেলে এখন লোকে কি বলবে? আমার ইজ্জত সব লুট করে নিলি লুচু তুষু। প্রথমে তো তেলাপোকার বাহানায় আমাকে কিভাবে আস্তে বৃষ্টি জড়িয়ে ধরলি। ছি জি, তুষু এই ছিল তোর মনে? একদমে কথা বলেই আয়নায় ভালোভাবে গলা দেখতে দেখতে নাকা কান্না করে আবার বলে, কান খুঁড়ে শুনে রাখ তুষু, তুই আমার দেহ পাবি কিন্তু মন পাবি না। দিলি একদম আমার সর্বনাশ করে। এখন আমি বাইরে মুখ দেখাবো কিভাবে? এর জন্যই বারবার বলি দূরে থাক দূরে থাক। তুই খুব ভয়ঙ্কর মহিলা, আজ আবার প্রমাণিত হলো। সবাই এখন বলবে এক ভয়ঙ্কর মহিলার হাতে ছোট্ট অবুঝ বালকের ইজ্জত লুটপাট হলো। নাটকের গোডাউন, তুমি পড়াশোনা করছো কেন? নাটক করতে পারো না? যা করেছি বেশ করেছি, আমাকে ভয় দেখালে কেন? আমি কি তোমার পাকা ধানে মই দিয়েছি? শয়তানের শয়তান, আজ তো চিবিয়ে খাবো আমি। রাক্ষসী ইজ্জত খেয়েছিস, তাতে মন ভরেনি, এখন আবার মাংস খেতে যাস? বিয়ের আগে এসব করলে পাপ হবে, পাপ। তুষির গা পিত্তি ঝুলে যাচ্ছে। রাগে গজগজ করতে করতে বলে, আর এক সেকেন্ড যদি এই রুমে দেখেছি, তোমার আজকে খবর আছে। কয়টার খবর? দেখ, এমনিতেই টি শার্টের দফা রফা করে দিয়েছিস, ভদ্রমহিলার মতো কালকে ধুয়ে দিবি। ছি তুষি, শেষে কিনা তোর বাচ্চাদের মতন নাকের পানি পড়ে। কথা বলেই থুতু ফেললো বেসিনে। তুষির আগের কাণ্ডতে যে কি পরিমাণ লজ্জা করছে তার উপর খেপাচ্ছে এই বন মানুষ। তবুও এক বিন্দু বুঝতে দেবে না তুষারকে। কপট রাগ দেখিয়ে বলল, তুমি কি যাবে নাকি তোমার মাথা আজ আমি ফাটিয়ে দিব, জঙ্গলি ভূত?
আহা, রাজাকারের বংশধরকে নিয়ে বিশ্বাস নেই। চলে যাচ্ছি, তার আগে একটা কথা শুন। কথা বলেই আবারও খুব নিকটে গেল তুষার। পকেট থেকে ছোট্ট একটা টিপ বের করে টুক করে পরিয়ে দিল তুষির কপালে। এরপর বলল, আবার বলছি শোন তুষু, বিয়ের আগে তুই আমার দেহ পেলেও মন পাবি না, তবে বিয়ের পর দেহ মন দুটোই তোর। বাই, গুড নাইট। এরপর তুষার শান্ত ভঙ্গিতে নিজের রুমে চলে গেল। এই কথাই কি যে ছিল তুষির জানা নেই। কিছুক্ষণ আগের জড়িয়ে ধরা তুষার ভাইয়ের থেকে যত্নে পরিয়ে নেওয়া টিপ, এত কিছু এতক্ষণে দুষ্টু কথা সব এখনো যেন নিজের চোখের কুর্নিশে ভাসছে। কপালের মাঝ বরাবর যত্নে পরিয়ে দেওয়া টিপটা সামনে এনে গাঢ় চুমু খেলো। নিজের কাছে এদিন পর্যন্ত যা কিছু তুষার দিয়েছে সব জিনিস যত্ন করে রেখে দিয়েছে সে। টিপটাও খুব যত্নে রেখে দিল। খুশিতে মনে হচ্ছে পাগলই হয়ে যাবে আজ। পা যেন আজ থমকে গিয়েছে। বিছানায় গিয়ে বসারও এক বিন্দু শক্তি পাচ্ছে না তুষি। মনের মাঝে ভয়ঙ্কর এক অসুখ ধরা দিচ্ছে। ভালো লাগার শান্তির ঘুম আসছে। মনে হচ্ছে বুকের বাপাশে ভয়াবহ এক অসুখ শুরু হয়েছে। এটা শুধু তুষার ভাই নিজেই সারাতে পারবে। ইস, কেমন মাথাটা যেন ঝিমঝিম করছে। ধপ করে মেঝেতে বসে কাপা কণ্ঠে বলে উঠল তুষি, দিন দিন এত কেন রোম্যান্টিক হচ্ছ তুষার ভাই? আমার ছোট মন যে এত বড় কাণ্ড কারখানা আর নিতে পারছে না। মনে হচ্ছে এই বুঝি মরে গেলাম। বুকের মাঝে মস্ত বড় অসুখ ধরা দিচ্ছে। পাখিদের মতো এদেশ ওদেশ উড়ে বেড়াতে ইচ্ছা করছে। আমার মস্তিষ্ক বারবার জানান দিচ্ছে তুষার ভাই এতটা ভয়ঙ্কর অসুখে না ফেললেও পারতে। এখন যে আমার মনকে শান্ত রাখা খুব কষ্ট হয়ে যাবে। এর জন্য সবচেয়ে দায়ী তুমি তুষার ভাই, তুমি। তোমাকে বারবার ছুঁয়ে দিলে এরপর থেকে আমাকে আর দোষ দিতে পারবে না, বলে দিলাম। ভালো লাগায় চারপাশ তুষির মনে হলো সুন্দর, অনেক সুন্দর। জানালার ময়লা পড়া পর্দাকেও তুষির পৃথিবীর সব থেকে সুন্দর জিনিস বলে মনে হলো। সারা রাত অজানা এক সুখের ঢেউ খেলে গেল তার মনে। খুশি ভাবতে ভাবতে রাত পার করলো। তুষারকে পাওয়ার একটু একটু ইচ্ছে মনে দোলা দিচ্ছে। খুব কাক ডাকা ভোরে ঘুম থেকে উঠেই রান্না শুরু করে দিয়েছেন নূরজাহান। আজাদ হোসেন ব্যালকনিতে বসে খুব আরাম করে চা পান করছেন আর খবরের কাগজ পড়ছেন। দিনটি শুক্রবার হওয়ায় অফিসে যাওয়ার তাড়া নেই। তুষি তুষারের ঘুম ভাঙার এখনো নাম নেই। নাস্তা হওয়ার পরই তারা উঠে শুধু নাস্তা করে। নূরজাহান ব্যস্ত হয়ে সব রান্না শেষ করছে। কাল রাতেই তুষারের খালামণিকে আসতে বলেছেন তিনি। বোনের জন্য অনেক দিন ধরেই যে মনটা পুড়ছে তার। তুষারের খালা, নানু আর দুই বোন আসবে আজ। বাড়িটা সবসময় মানুষদের জন্য হাহাকার করে। সবাইকে পেয়ে বাড়িটা হয়ে উঠবে জাঁকজমক। এই নিয়ে নূরজাহানের খুশির শেষ নেই। মা বোনের জন্য যা যা পারছে সব নিজে রান্না করছে। যে কেউ দেখে বলবে আজ মনে হয় আরো 5 বছর বয়স কমে গেছে তার। ছোট্ট মেয়ের মতো দৌড়ে দৌড়ে সব কাজ শেষ করছেন তিনি। তুষি উঠে ড্রয়িং রুমে এসে দেখলো ব্যাপক আয়োজন চলছে। আজাদ হোসেন চা খেতে খেতে জিজ্ঞেস করলেন, তুষি আম্মু, ঠিক মতো ঘুম হয়েছে? তুষি টিভির রিমোট হাতে নিতে নিতে জবাব দিল, হয়েছে মানে? একেবারে জম্পেশ ঘুম দিয়েছি, এক ঘুমেই রাত শেষ। বলেই খিলখিল করে হেসে উঠল তুষি। আজাদ হোসেনও ভাগ্নির কথায় হাসেন। এরপর বলেন, তার চারপাশে তাকিয়ে কি বুঝলে বলো তো? আজ এত আয়োজন কেন? মামা, আজ আর তোমাকে মামি পাত্তাই দেবে না, দেখে নিও। দেখছো তো প্রতিদিন সকালে আমাকে ডেকে তোলে। আজ কোনো খবরই নাই। তা ঠিক বলেছিস। নিজের বাসা থেকে মানুষ আসলে তোর মামির এভাবেই জোর বেড়ে যায়, তখন আর আমাদের চিনেই না। এ কথা বলেই আজাদ আর তুষি উচ্চস্বরে হেসে দেয়। নূরজাহান তখন রান্নাঘর থেকে একটু উকি দিয়ে বলে, কি ব্যাপার, এত কি নিয়ে হাসাহাসি মামা ভাগ্নির? আমাকে রেখে আড্ডা দেওয়া হচ্ছে? আয় তো তুষি, তুই আমার কাছে আয়, হাতে হাতে সাহায্য কর আর কথাও বলি। তোর মামার সাথে অনেক কথা হয়েছে, এবার আমার পাশে আয়। তুষি উঠতে উঠতেই আজাদ হোসেনের উদ্দেশ্যে বলে, মামা, মামির আর তর সইছে না, তুমি থাকো, আমি আসছি। তুষি গিয়ে দেখলো প্রায় সব রান্নাই শেষের দিকে। তখন সে শুধু চামচ নিয়ে মাংসগুলো নাড়াচাড়া করতে লাগলো।
এদিকে তুষার উঠে রান্নাঘরে প্রবেশ করে দেখলো তুষি কাজ করছে। অবাকের সপ্তম পর্যায়ে পৌঁছে গেল যেন সে। চোখ জোড়া বড় বড় করে বলল, আম্মা, ও আম্মা, আজ কোন দিকে সূর্য উঠেছে আম্মা? নাকি আমি চোখে কম দেখছি? রান্নাঘরে কি সকাল সকাল পেতনি ঢুকেছে? আমি যা দেখছি এটা ইহকালেও সম্ভব না। আজই আমি চোখে ডাক্তারের কাছে যাব। সর্বনাশ, বয়স আমার 25 হলো না এখনো, চোখে দেখি না। এভাবে চললে তো কেউ বউ দিব না আম্মা। তুষি এক মনে রান্নায় মনোযোগ দেওয়ায় হঠাৎ তুষারের কথায় খানিকটা হক চকিয়ে গেল। কাচুমাচু করে সাইডে দাঁড়িয়ে তুষারকে জায়গা করে দিল। তুষার একদম তুষির দিকে তাকিয়েই দৃষ্টি নিক্ষেপ করে আছে। এভাবে তুষিকে দূরে যেতে দেখে ডান হাত বাড়িয়ে দিতে দিতে আবার বলে উঠল,